বাচ্চারা হঠাৎ করে কেঁদে উঠে, কেঁদে পরে আ করে একদম মুখ হা করে আর চোখগুলো উপর দিকে উল্টে গেছিল আর হাত পা পুরো একদম শক্ত হয়ে গেছে। হঠাৎ করে হজমালা খেতে খেতে শ্বাসরুদ্র। মা খুব কষ্ট পাচ্ছিল, চোখের সামনে দেখতে পাচ্ছি মা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আমি মায়ের নাকের কাছে হাত দিয়ে দেখি মায়ের কোনো শ্বাস প্রশ্বাস চলছে। অদ্ভুত আওয়াজ বার করছিল, জিভ বের হয়ে গেছিল, তাই বলতে তেজ হয়ে যাবে, অক্সিজেনের অভাবে তার সারা শরীরটা নীল হয়ে যাবে, শক্ত কাঠের মতো হয়ে যাবে। এই 4 মিনিটের মধ্যে কিন্তু তাকে আমাকে বাঁচাতে হবে, নইলেই কিন্তু এর মৃত্যু হবে। নমস্কার। নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব হাইমলিক কৌশল নিয়ে। একজন মানুষের খাবার খেতে গিয়ে বা অন্য কোনো কারণে কঠিন বস্তু শ্বাসনালীতে ঢুকে গিয়ে শ্বাসরোধ হলে নিজে বাঁচা এবং অন্যকে বাঁচানোর একমাত্র কৌশল হাইমলিক কৌশল। শ্বাসনালীতে খাবার আটকে শ্বাসরোধ হয়ে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হন, তাহলে কিন্তু তাকে বাঁচানোর জন্য আপনার হাতে সময় মাত্র 4 মিনিট। সেক্ষেত্রে হাসপাতালের গেটের সামনেও যদি ব্যক্তির শ্বাসরোধ ঘটে, আপনি কিন্তু ডাক্তারের সান্নিধ্যে যাওয়ার আগেই সেই ব্যক্তির মৃত্যুবরণ করবে। তাই আমাদের মতো সাধারণ মানুষকে, আপনাকে, আমাকে, আমাদের প্রিয়জনের স্বার্থে এই হাইমলিক কৌশলটি জেনে নিতেই হবে। আমাদের বাড়ির শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের এই কৌশলটি জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। 1960 সালের নভেম্বর মাস টোকিওর একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন ভারতবর্ষের প্রথম এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়। খাবার খেতে গিয়ে শ্বাসনালীতে খাবারের কণা আটকে গিয়ে তার শ্বাসরোধ ঘটে এবং বন্ধুদের চোখের সামনে তার মৃত্যু হয়। অথচ ডক্টর হেনরি জে হাইমলিক আবিষ্কৃত এই পদ্ধতিটি, এই সহজ পদ্ধতিটি যদি জানা থাকতো, তার বন্ধুরা হয়তো বাঁচিয়ে দিতে পারতেন সুব্রত বাবুকে। পৃথিবীতে এখনো পর্যন্ত এই পদ্ধতিতে প্রায় 1 লক্ষের বেশি মানুষের জীবন বেঁচেছে, ঠিক যেভাবে বাঁচাতে পেরেছিলাম আমি আমার ছাত্র শীতল লোহারকে। কি ঘটেছিল শীতলে? 2012 সালের ফেব্রুয়ারি মাস, 4র্থ শ্রেণীতে আমি রয়েছি। হঠাৎ শীতল লোহার বেঞ্চে উঠে দাঁড়ায় এবং ছটফট করতে করতে আমাকে ইশারায় ডাকতে থাকে। শীতল এমনি করছে কেন? সে কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, তার চোখে মুখে মৃত্যু যন্ত্রণা। ঘটনাক্রমে অসুখ বিসুখ পত্রিকার 63 সংখ্যায় শান্তিময় সৎপতির হাইমলিক কৌশল নিয়ে একটি লেখা আমার পড়া ছিল। আমি বুঝতে পারি শীতলের নিশ্চয়ই শ্বাসরোধ হয়েছে। সাথে সাথে আমি গিয়ে তার উপরে হাইমলিক কৌশল প্রয়োগ করতেই শীতল খক করে কাশে এবং কাশির সাথে একটা ছোট্ট প্লাস্টিকের টুকরো বেরিয়ে আসে এবং শীতল শ্বাস নেয় করে। এই ঘটনার পর আমাদের মনে হয় এই সহজ বিষয়টা মানুষকে জানানো অত্যন্ত জরুরি। আমরা বিভিন্ন জায়গায় লেখালেখি করতে শুরু করি, যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে পথে প্রান্তরে আমরা প্রচুর অনুষ্ঠান করতে শুরু করি এবং কিছু ভিডিও বানাই, আপনাদের আনন্দের সাথে জানাই। এখনো পর্যন্ত আমাদের পরিচিত মহলে 20 জনের জীবন বেঁচে গেছে এই হাইমলিক কৌশল প্রয়োগের ফলে। ঠিক যেভাবে গোপাল দত্ত বাঁচিয়ে দিয়েছিল তার ছোট্ট 6 মাসের সন্তানকে, রাত্রিকুণ্ডু তার বোনের সন্তানকে। কিভাবে, কি ঘটেছিল ওদের? আসুন শুনে নিই ওদের মুখে, তারপর আমরা জেনে নেব কৌশলটা সম্বন্ধে বিস্তারিতভাবে। কি ঘটেছিল বিষয়টা? বাচ্চাটা আমার কোলে দুধ খাচ্ছিল আর হালকা হালকা একটু ঘুমও ধরেছিল। যে ওর দিদি আদর করতে যে আর কি গালের কাছে এই ঘাড়ে সুড়সুড়ি দিল। তারপরে বাচ্চাটা হঠাৎ করে কেঁদে উঠে, কেঁদে পরে আ করে একদম মুখ হা করে আর চোখগুলো উপর দিকে উল্টে গেছিল আর হাত পা পুরো একদম শক্ত হয়ে গেছিল, পুরো কান্না মানে সবকিছু বন্ধ হয়ে গেছে, শ্বাস টাস একদম সব বন্ধ হয়ে গেছে। তারপরে একদম নড়াচড়াও বন্ধ হয়ে গেছে। দিয়ে এবারে আমি খুব কান্নাকাটি করছিলাম আর ওর পাশে ঘরের বাবা ছিল, দৌড়ে এসে এবার হাতে করে ধরে পিঠে চাপড় দেওয়ার পরে আর শ্বাসটা নিতে মানে একটা হঠাৎ করে খাওয়ালো, আনার পরে আবার শ্বাস প্রশ্বাস নিল, দিয়ে আমি কোলে নেওয়ার পরে দুধ খাওয়ানোর পরে আবার ঠিক। আচ্ছা, ভাতটা খাওয়াতে খাওয়াতে হয়তো ভাতের মধ্যে কোনো কিছু কোনা হয়তো ছিল, সেটা হয়তো আটকে গেছে, কিন্তু খাওয়াতে খাওয়াতে হঠাৎ ওর গোলাতে লেগে গেল। ডালের জলটা যেই দিল সে ওর গোলাতে লেগে গেল, আর লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ও কেমন করতে আরম্ভ করলো। ঠিক আছে, যেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখার পর ও এরকম ও করছে, কিন্তু কিছুটা চেহারা এরকম হয়েছে, চোখ একদম স্থির হয়ে গেছে আর এসে লাল হয়ে গেছে তখন। ঠিক আছে, সেই সঙ্গে আমার বাড়ির থেকে ঠিক একটু বাইরেই উঠান, হ্যাঁ, ওই উঠানে যে আমি সঙ্গে সঙ্গে ওকে ওই সেই আমি যেটা শিখেছিলাম, হ্যাঁ, হাইমলিক প্রসেস, সেটা আমি করতে আরম্ভ করলাম। উপর করে একটা আর এই করে করতে আরম্ভ করলাম। দেখছি ও তখন মোটামুটি অনেকটা মানে সেই সময়ের মধ্যে ও যেটা হয়ে গিয়েছিল সেটার থেকে অনেকটা মানে কন্ট্রোলে চলে এলো। ঠিক আছে, মানে ওটা তুমি মানে কটা মোটামুটি ধাক্কা দিতে হয়েছে? মিনিমাম আমি দিয়েছি 5টা। ওই মানে আর উল্টোতে হয়নি? না, আমাকে আর উল্টোতে হয়নি, কিন্তু ওই আপনি বলেছিলেন যে মুখের থেকে কিছু একটা বার করে দিতে, সেটাই বার করে ওর লালা একটু বেরিয়েছিল। ঠিক আছে, মানে অন্য হাতে ধরে, হ্যাঁ, ওকে যখন মুখ থেকে
বার করছি তখন কিন্তু লালা বেরিয়েছিল, ঠিক আছে। এবারে আপনার ওই ওরা তো প্রচন্ড ভয় খেয়ে গেছে যে এটা কি হলো। হ্যাঁ, যখন আমি করছি বাচ্চাটাকে উল্টিয়ে, তখন ও মানে ও দেখছি এটা সে কাঠের পুতুল হয় না, সেরকম মতো হয়ে গেছিল, মানে স্টিফ হয়ে গেছে একদম একদম শরীরটা পুরো মানে আরেকটু যদি হতো তাহলে হয়। আর শরীরের রংটা কেমন হয়ে গেছে? একদম রংটা হয়ে গেছে পুরো নীল। আমি গতকাল আমাকে বৃষ্টি ফোন করে হঠাৎ বিকেল দিকে যে স্যার আমার মায়ের শ্বাসরোধ হয়েছিল এবং আমি আমার মায়ের জীবন বাঁচিয়ে দিয়েছি, আমি আর আমার দিদি। তো আমরা ছুটে এসেছি ওদের বাড়িতে। আমরা আজকে জেনে নেব ঠিক কি ঘটেছিল ওনাদের সাথে এবং কিভাবে ওরা ওর মায়ের জীবন বাঁচালো। আচ্ছা, আপনি আমাকে বলুন যে আপনার ঠিক কি ঘটেছিল, কিভাবে আপনি মানে আপনি কি করছিলেন আর কি ঘটেছিল? আমি হজমলা খাচ্ছিলাম, হজমলা বসে বসে হজমলা খাচ্ছিলাম। হজমলা খেতে খেতে আমার মনে হলো হজমলাটা আমার ভিতরে ঢুকে গেল, কিন্তু তখন আমার কাশি হয় নাই, কোনো কথাও আমি বলতে পারছিলাম না। তখন মানে আমি কথা বলার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমি ওদেরকে কিছু বোঝাতে চাইছিলাম কিন্তু আমি বলতে পারছিলাম না। সেটা দেখে আমার মেয়েরা বুঝতে পারে, ওরা এই পদ্ধতিটা মানে এখানে আমার এখানে অনুষ্ঠানে ওরা দেখেছিল, সেটা দেখে ওরা বুঝতে পারে যে আমার মায়ের শ্বাসরোধ হয়েছে। তখন ওরা ওই হাইমলিক পদ্ধতি অ্যাপ্লাই করে, দিয়ে আমি সুস্থ পাই। তাহলে আমরা জেনে নিলাম যে উনি একটা কিছু চকলেট জাতীয় খাচ্ছিলেন এবং চোখ ঠন। কিভাবে ঘটেছিল এই ঘটনাটা আমরা এখনই বুঝে নেব, আমরা বিভিন্ন অ্যানিমেশন ভিডিও দিয়ে এক্ষুনি দেখে নেব। তো তার আগে আমি চলে যাচ্ছি বৃষ্টির কাছে। বৃষ্টি, তুমি কি করে বুঝলে যে মায়ের শ্বাসরোধ হয়েছে? মায়ের মুখ দিয়ে কোনো আওয়াজ আসছিল না, কথা বলছিল না, আর মা খুব কষ্ট পাচ্ছিল। চোখের সামনে দেখতে পাচ্ছি মা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আমি মায়ের নাকের কাছে হাত দিয়ে দেখি মায়ের কোনো শ্বাস প্রশ্বাস চলছিল না, আর মায়ের ভিতরে একটা প্রচন্ড কষ্ট চলছিল। তাহলে এই যে আমরা বলেছি যে শ্বাসরোধ হয়ে গেলে একটা মানুষ কথা বলতে পারবেন না, যেটা হয়েছে, এবং তার অত্যন্ত কষ্ট হবে, কিন্তু তিনি শ্বাস নিতে পারবেন না, কারণ শ্বাস নেওয়ার রাস্তাটা বন্ধ। কেন বন্ধ, কিভাবে বন্ধ, সেটা আমরা বুঝে নেব। এবারে যাচ্ছি তোমার কাছে, তুমি কিভাবে বুঝলে? স্যার, ওই মায়েরা কথা বলতে পারছে না এবং বিভিন্ন চেষ্টা করছে, গলা দিয়ে আওয়াজ বের করছে কিন্তু কথা বলা যাচ্ছে না, এবং বোঝানোর চেষ্টা করছে প্রচন্ড ভাবে, জিভ বের করে দিয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না যে। আর শরীরটা কি নীল হতে যাচ্ছিল? না, শরীর তখনও নীল হয়নি, কিন্তু বুঝতে পারছি প্রচন্ড কষ্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের বাঁচিয়ে দেবে হাইমলিক কোষ। আসুন জেনে নিই কখন আমাদের শ্বাসরোধ ঘটে, কি ঘটে আমাদের গলার ভেতর। আমাদের গলাটা একটা চৌরাস্তার মতো। আমি মুখ দিয়ে শ্বাস নিতে পারি, আবার নাক দিয়েও শ্বাস নিতে পারি। এক্ষেত্রে মুখ বা নাক দিয়ে বাতাসটা যাচ্ছে আমার শ্বাসনালী দিয়ে ফুসফুসে, কিন্তু আমি যখন ঢোক গিলছি তখন খাবারের কণা সমস্ত কিছু যাচ্ছে আমার পাকস্থলীতে, খাদ্যনালী দিয়ে। এই জায়গাটা, এই চৌরাস্তায় একটা ট্রাফিক পুলিশের মতো একটি পেশি আছে, যেটি হচ্ছে এপিগ্লটিস। তার কাজ হচ্ছে যতবার আমি ঢোক গিলবো ততবার শ্বাসনালীর রাস্তাটাকে বন্ধ করে দেওয়া। ফলে যখনই আমি ঢোক গিলি তখনই শ্বাসনালীর রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু বিপত্তিটা কখন ঘটে? মনে করুন আমি একটা মাংসের হাড়ের থেকে মজ্জাটা করে শুষে নিতে যাচ্ছি, কিংবা আমি খেতে খেতে হাসছি, বা কোনো কারণে মুখের মধ্যে খাবার আছে সেই সময় আমি কথা বলছি। এইরকম ক্ষেত্রে কি হয়, শ্বাসনালীর যাবার রাস্তা এপিগ্লটিস খোলা রাখে, এবং বাতাসের সাথে যদি কোনো কঠিন বস্তু শ্বাসনালী যাবার রাস্তায় ঢুকে যায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শরীর সেটাকে কেশে বের করে দিতে পারে, যেটাকে আমরা বলি বিষম লাগা। অর্থাৎ একটা মানুষ খেতে খেতে কাশছেন, তার মানে তিনি সেই সময়ের জন্য তার শ্বাসরোধ হওয়া থেকে বেঁচে গেলেন। আপনি তাকে বলুন কাশুন কাশুন, কেশে যান, কিন্তু যদি কাশতে না পারেন, অর্থাৎ সেই কঠিন বস্তু যদি আরো একটু ভিতরে চলে যায়, তখন সেই জায়গার পেশি পুরোপুরি শ্বাসনালী যাবার রাস্তাটাকে বন্ধ করে দেয়। এটা কি বলে? শ্বাসরোধ। মানুষটা কথা বলতে পারবেন না, কথা বন্ধ হয়ে যাবে। তখন আমি কি করব? বিষয়টা কিভাবে আমি তাকে উদ্ধার করব, বিষয়টা আসুন বুঝে নিই। মনে করুন এই বোতলটা হচ্ছে আমার ফুসফুস, আর এই বস্তুটা শ্বাসরোধ ঘটিয়েছে। আমার কাজ হবে শ্বাসরোধ ঘটানো বস্তুটাকে বের করা। কিভাবে না, শ্বাসরোধ হওয়ার আগে ফুসফুসে যে বাতাসটা ছিল সেই বাতাসে একটা জোরে ধাক্কা মারা, যাতে ওই বাতাসের ঠেলায় বস্তুটা বেরিয়ে যায়। এই দেখুন, সিম্পল। এই কাজটাই আসুন আমরা জেনে নিই কিভাবে, কার ক্ষেত্রে প্রয়োগ করব। তাহলে কি করে বুঝবো শ্বাসরোধ হয়েছে?
ধরুন এই বাচ্চাটি শ্বাসরোধ হয়েছে, তাহলে এ কি করবে? কাঁদতে পারবে না, কথা বলতে পারবে না, এর কিন্তু চোখ বেরিয়ে আসবে আর ছটফট করতে থাকবে। একটু পরে সে নিস্তেজ হয়ে যাবে, অক্সিজেনের অভাবে তার সারা শরীরটা নীল হয়ে যাবে, শক্ত কাঠের মতো হয়ে যাবে। এই 4 মিনিটের মধ্যে কিন্তু তাকে আমাকে বাঁচাতে হবে, নইলেই কিন্তু এর মৃত্যু ঘটবে। তাহলে যদি বাচ্চার বয়স খুব কম হয়, বাচ্চা যদি বসতে না পারে, সেক্ষেত্রে আমি কিরকম ভাবে হাইমলিক কৌশলটি প্রয়োগ করব দেখে নিন। বাচ্চাটাকে এইভাবে ধরব, গলার কাছে এইভাবে ধরে আমি হাতের উপরে বাচ্চাটাকে শুইয়ে দেব। ঠিক আমার হাতের দুপাশে ওর দুটো পা থাকবে, মেরুদণ্ডটা থাকবে একদম আমার হাতের উপরে। এইবার যে এখানে ত্রিকোণাকার দুটো হাড় আছে তার মাঝখানে আমি চাপ দেব, কিন্তু মনে রাখতে হবে মাথা অবশ্যই থাকবে একটু নিচের দিকে। এই অবস্থায় আমি ধাক্কা দেব এইরকম ভাবে, 1 2 3 4 5। এবার যদি বাচ্চা কেশে ফেলে তাহলে তো খুবই ভালো, নইলে আমি বাচ্চাটাকে আবার এই হাতে নেব এইরকম ভাবে। ঠিক পা দুটো দুপাশে থাকবে, মেরুদণ্ডটা একদম আমার হাতের উপরে থাকবে, মাথা নিচে থাকবে। এই অবস্থায় যদি আমার বাচ্চার দেখি মুখে কিছু বেরিয়েছে, আমি আঙুলে করে অবশ্যই বের করে ফেলবো। যদি না বেরিয়েছে তাহলে আমি পরের পদ্ধতি, এই যে দুটো স্তনবৃন্ত আছে, এই স্তনবৃন্তের ঠিক মাঝখানের যে এইখানের পয়েন্টটা, এখানে আমি দুটো আঙ্গুল দিয়ে চাপ দেব, 1 2 3 4 5। বাচ্চা যদি কেশে ফেলে, তার শ্বাস শুরু হয়ে যায় ভালো, নইলে আমাকে তার শ্বাস শুরু হওয়া পর্যন্ত আমাকে এই প্রসেস চালিয়ে যেতেই হবে বাচ্চাটাকে বাঁচাতে গেলে। এই প্রসঙ্গে বলে রাখি যে যদি বাচ্চা খুব ভারী হয়, আপনার হাতে নিতে অসুবিধা হয়, তাহলে আপনি তাকে এই রকম করে পায়ের উপরে নিয়ে এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন। ঠিক এইভাবে মাথা নিচের দিকে থাকবে, এইভাবে 1 2 3 4 5। আবার ডান হাতে এইভাবে নিয়ে 1 2 3 4 5। এবার বলি, বাচ্চা যদি একটু বয়সে বড় হয়, বাচ্চা যদি বসতে পারে, তাহলে তাকে আমি এইভাবে কোলের সামনে বসিয়ে নেব। এই অবস্থায় তার নাভির কাছে আমি আঙুল দিয়ে এইরকম করে চাপ দেব, 1 2 3 4 5। এইভাবে আমি চাপ দিয়েই যাব যতক্ষণ না বাচ্চা কাশছে, তার শ্বাস শুরু হচ্ছে। এবারে আসুন জেনে নিই বড়দের ক্ষেত্রে আমরা কিভাবে করব। এই মানুষটি শ্বাসরোধ হয়েছে, ইনি কথা বলতে পারছেন না। ইনি যদি দাঁড়িয়ে থাকেন, দাঁড়ানো অবস্থায় আমাকে প্রয়োগ করতে হবে হাইমলিক কৌশল। বসে থাকেন, বসা অবস্থায়। যদি শুয়ে থাকেন, শোয়া অবস্থায়। তাহলে কি করব? আমি ওনার পেছনে চলে যাব, দুটো হাতের মধ্যে দিয়ে হাতটা ঢুকিয়ে এইভাবে আমি দুটো হাতকে লক করব। লক করে আমি ওনার নাভিমণ্ডলে এই জায়গাটায় ধরবো, দিয়ে প্রথমে চাপ দেবো, ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তারপরে হাতটা ঘুরিয়ে ওপর দিকে তুলে দেবো। আবার দেখুন, এই ঢোকালাম, হাতটা দিয়ে ওপর দিকে তুলে দিলাম। তাহলে কি হবে? এই জায়গায় যে ডায়াফ্রাম আছে, সেই ডায়াফ্রামে একটা ধাক্কা পাবে। ধাক্কা পেতেই ফুসফুসে জমে থাকা বাতাস ওই কঠিন বস্তুটাকে ঠেলে বের করে দেবে। এবারে দেখুন, আমি দ্রুত করছি, এইভাবে করতে হবে। এই 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 এইভাবে আমি করে যাব যতক্ষণ না মানুষটা কাশেন বা তার শ্বাস শুরু হয়। মানুষটি যদি বসে থাকেন, তাহলে বসা অবস্থায় উনি চেয়ারে বসে আছেন, আমি পেছন থেকে গিয়ে তাকে এইভাবে ধরে তার উপরে কিন্তু হাইমলিক কৌশল আমি প্রয়োগ করব এইভাবে। এবারে যদি মানুষটি আমার থেকে আয়তনে বড় হন, অর্থাৎ উদ্ধারকারী যদি আয়তনে ছোট হন, বা তার পেটের অংশটা যদি এত বড় হয় যে আমি ধরতে না পারি, তখন করতে হবে কি, তাকে চিৎ করে শুইয়ে দিয়ে তার কোমরের উপর বসে পড়তে হবে। এইভাবে দুটো পা দুদিকে থাকবে, দিয়ে আমি তার পেটের এখানে এইভাবে ধাক্কা দেবো, এইভাবে এইভাবে এইভাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে সময় কিন্তু 4 মিনিট, আমাকে যা করার করতে হবে সাথে সাথে। আমি যদি নিজে আক্রান্ত হই, আমি নিজে কিভাবে বাঁচবো? কোনো একটা জায়গা এমন বেছে নেব যেটা এইরকম আমার পেটের কাছাকাছি আসে, সেরকম একটা শক্ত জায়গা নিজের পেটটা ঠেকিয়ে আমাকে জোরে গুঁতা মারতে হবে। মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার ডায়াফ্রামে একটা চাপ দেওয়া, যাতে ফুসফুসে জমে থাকা বাতাসের ঠেলায় ওই জিনিসটা বেরিয়ে আসে। এবার আমরা জেনে নেব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আমরা কিভাবে হাইমলিক কৌশল প্রয়োগ করব। গর্ভাবস্থার প্রথম দিকে তখন কিন্তু আমরা বড়দের ক্ষেত্রে ঠিক যেভাবে হাইমলিক কৌশল প্রয়োগ করেছি সেভাবেই প্রয়োগ করব, একই কৌশল। কিন্তু তৃতীয় পর্যায়ে তখন কিন্তু যেহেতু ভ্রূণ মাতৃগর্ভে থাকছে এবং সে অনেকটা বড়, ফলে নাভিমণ্ডলে চাপ দিয়ে ডায়াফ্রাম অবধি পৌঁছতে পারবো না।
ডায়াফ্রামে চাপ দিয়ে আমরা ফুসফুসে জমে থাকা বাতাসে সেই বল প্রয়োগ করতে পারবো না। তাই সেক্ষেত্রে আমরা কি করব, এই দুটো স্তনবৃন্তের মাঝে এই যে অংশটা, অর্থাৎ আমাদের যে স্টারনাম থেকে 4 আঙুল ওপরে এই জায়গায় আমাদের হাতের মুঠোটা করতে হবে, ঠিক আছে? দিয়ে আমরা ভেতর দিকে ঢোকাবো, আবার তার সাথে এই 2 হাত দিয়ে, 2 হাতের এই বাইসেপ পেশি দিয়ে আমরা সাইড দিয়েও একটা চাপ দেব। আমাদের উদ্দেশ্য কি না, ফুসফুসে জমে থাকা বাতাসের ঠেলায় যেন ওই শ্বাসরোধ ঘটানো বস্তুটা বেরিয়ে আসে। তাহলে আমরা কি করব, এইভাবে প্রয়োগ করব, এইভাবে 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 এই 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 কাজটা আমরা ততক্ষণ করে যাব যতক্ষণ না উনি বিপদমুক্ত হন। এবং সবশেষে আমাদের জেনে রাখা দরকার, আমার যদি শ্বাসরোধ হয় আমি অন্যকে কিভাবে বোঝাবো। এইটা হচ্ছে ইউনিভার্সাল সাইন অফ চোকিং, অর্থাৎ আমার শ্বাসরোধ হয়েছে, আপনি আমাকে বাঁচান। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার বন্ধু বান্ধব, আপনার পরিজনদের সকলকে এই বিষয়টা জানিয়ে দিন, এই ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন, কারণ কখন কোথায় কিভাবে কাজে লাগে আমরা কেউ জানি না। ধন্যবাদ। এটা জেনেছিলাম আমাদের গ্রামে একটা ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির একটি রাধানগর শাখার একটি প্রোগ্রাম হয়েছিল, তো সেইখানে একটা অনুষ্ঠানে এই প্রয়োগের কৌশল আমরা জানতে পেরেছিলাম। এটাকে কি বলে জানো? ম্যানিকিউর। কি বলে? ম্যানিকিউর। ঠিক আছে, এটা আমাদের জন্য উপহার দিয়েছেন ডক্টর দিলীপ সোম, প্রবাসী বিজ্ঞানী। উনি আমেরিকা থেকে এটা আমাদের এনে দিয়েছেন।